ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে আমি আর একটা সাজেশন নিয়ে এসেছি। এর আগে আমি দুটো সাজেশন দিয়েছি, একটা স্টোরি রাইটিংয়ের উপরে এবং একটা লেটার রাইটিংয়ের উপরে। আর আজকে তিনটে বিষয়কে কম্বাইন করে একটা সাজেশন দেব, যার মধ্যে থাকছে বায়োগ্রাফি, যার মধ্যে থাকছে মেকিং বা প্রিপারেশন এবং প্যারাগ্রাফ। এই তিনটেকে মিলিয়ে একটা সাজেশন দেব। তার কারণ এই তিনটে বিষয় বায়োগ্রাফি, মেকিং এবং প্যারাগ্রাফ মোটামুটি একই এবং সম্ভাবনা এই তিনটের মধ্যে থেকে একটা পড়া। আমি তোমাদের আগেই বলেছি যে এবারের মাধ্যমিকে একটা লেটার আসবে এবং এডিটোরিয়াল লেটার আসার সম্ভাবনা সব থেকে বেশি। ইনকেস সেটা না এলে তখন অ্যাপ্লিকেশন লেটার আসবে, আর স্টোরি রাইটিং আসারও সম্ভাবনা রয়েছে। তারপরেও আর একটা রাইটিং আমাদের রয়ে যায় এবং সেই রাইটিংটা এবারে প্যারাগ্রাফ থাকবে, মানে প্যারাগ্রাফ বেস্ট কিছু থাকবে। এবারে সবথেকে মুশকিল হলো যে রয়ে গেছে আমাদের বেশ কয়েকটা টপিক, মানে যেই টপিকগুলো বিগত কয়েক বছর পড়েনি, যার মধ্যে রয়েছে বায়োগ্রাফি, যার মধ্যে রয়েছে মেকিং বা প্রিপারেশন এবং প্যারাগ্রাফ। তা প্যারাগ্রাফ, এই বায়োগ্রাফি বা মেকিং সেগুলোকেও প্যারাগ্রাফ আকারে দেওয়া যায়। কাজেই একটা প্যারাগ্রাফ থাকছে, এটা তোমরা সিওর অ্যান্ড স্যাঙ্গুইন থাকো, একটা প্যারাগ্রাফ থাকবে। সেটা যে প্যারাগ্রাফে আমরা অভ্যস্ত বা যে ধরনের প্যারাগ্রাফ আমরা দেখি সেরকমভাবেও আসতে পারে, অথবা কোনো বায়োগ্রাফিকেও প্যারাগ্রাফ আকারে দিতে পারে, অথবা কোনো মেকিং বা প্রিপারেশনকেও প্যারাগ্রাফ আকারে দিতে পারে। আমি কিভাবে বায়োগ্রাফি এবং মেকিংকে প্যারাগ্রাফ আকারে দেওয়া যায় আমি অলরেডি আমাদের যে লেটস রাইট সিরিজ আছে সেখানে শিখিয়ে দিয়েছি। যদি তোমরা ফলো করে থাকো তোমরা অলরেডি বুঝতেই পারবে যে কিভাবে বায়োগ্রাফিকে বা মেকিংকে প্যারাগ্রাফ আকারে পরীক্ষাতে দেওয়া হয়। তারপরেও যদি কেউ না দেখে থাকো তাদেরকে আমি সাজেস্ট করব যে একবার লেটস রাইট সিরিজে যাবে, সেখানে বায়োগ্রাফি এবং মেকিং করানো আছে, নিয়মগুলো বলে দেওয়া আছে, একবার দেখে নেবে। প্যারাগ্রাফ সেখানে করানো নেই, তবে আমি কয়েকদিনের মধ্যে সেখানে বেশ কিছু প্যারাগ্রাফ এবং প্যারাগ্রাফ লেখার নিয়মও আমি আপলোড করে দেব। যাই হোক, সাজেশনটা আগে দেখো। আমি আগেই বলেছি যে আমার সাজেশন খুব একটা পড়ে না, মানে আমি সাজেশনে খুব একটা পটু না। আমি জানি কিভাবে পরীক্ষায় নম্বর তুলতে হয়, মানে আমি সেটাতে বেশ এক্সপার্ট, যে কীভাবে পরীক্ষায় নম্বর তুলতে হয়, ছাত্রছাত্রীরা কীভাবে পরীক্ষায় নম্বর তুলতে পারে সেই বিষয়টা আমার ভালো রকম আইডিয়া আছে। কিন্তু ঠিক কোনটা পড়বে এই যে প্রেডিক্ট করা, এই প্রেডিকশানে আমি বরাবরই খুব একটা ভালো না, মানে প্রেডিকশানে আমি কাঁচা। ইন জেনারেল এই জন্য আমি সাজেশান দিতেও চাই না, তবে কয়েকজনের রিকোয়েস্টে আমি সাজেশান দিচ্ছি। এটাই যে পড়বে এমন কোনো দাবিও আমি করব না যে যেগুলো দেবো, মানে আমি কিছু কমও দেবো না, যথেষ্টই দেবো। ইনফ্যাক্ট যারা আমার আগের দুটো সাজেশান দেখেছো তারা দেখেছো আমি অনেক কটা করেই দিয়েছি। ইনফ্যাক্ট সবাই অনেক কটা করেই দেয়, কিন্তু ওই বলে যে একটা দুটো দিচ্ছি ওটাই পড়বে, কিন্তু একটা দুটো দিয়ে মানে যে একটা বা দুটো সাজেশন দেবে তাকে প্রশ্নটা জানতে হবে। ইংরাজি এমন একটা সাবজেক্ট যাকে একটা দুটোর মধ্যে সেই যে প্রশ্নটা পড়বে সেটাকেই বলে দেওয়া এ খুব কঠিন একটা ব্যাপার। তাকে হয় প্রশ্ন জানতে হবে অথবা একটা প্রেডিক্ট করে দিল, কোনোবার লেগে গেল কোনোবার লাগলো না, সেরকম ব্যাপার। কিন্তু আমি চাই না যে আমার ভিডিও যারা দেখছো বা আমার ছাত্রছাত্রীরা তারা কেউই পরীক্ষাতে সাজেশনের উপর বেস করে যেও না, কারণ আমি চাই আমার ছাত্রছাত্রীরা 95 অ্যান্ড অ্যাবাভ পাক। আর 95 অ্যান্ড অ্যাবাভ পেতে গেলে সাজেশনের ভরসা করলে হবে না, নিজেকে একটু লেখা জানতে হবে। তারপরেও সাজেশন দেওয়া কেন? তার কারণ ওইটা একটা ভোকাল টনিক, তোমাদের মনে একটুখানি সাহস আনা যে এইগুলো করে যাচ্ছি। ইনফ্যাক্ট যেগুলো দেওয়া হয় সেরকমই আসে, সেটা যদি নাও আসে সেরকমই আসে, কিন্তু ওই প্যাটার্নগুলো সম্পর্কে তোমাদের যদি অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় তোমরা খুব কনফিডেন্টলি পরীক্ষায় যেতে পারো। এবং সবথেকে বড় কথা, সেটা যদি নাও আসে যেহেতু সেগুলোকে মোটামুটি তোমরা প্র্যাকটিস করে যাও এবং বেশ অনেক কটাই প্র্যাকটিস করে যাও, কাজেই যাই আসুক তোমরা খুব ভালো লিখতে পারো। এই জন্যই সাজেশন দেওয়া। একটা দেবো একটাই পড়বে, আমি আমার আগের দুটো সাজেশনেও বলিনি। ইনফ্যাক্ট আমি বলেছি যে যা দেবো তার না পড়ার সম্ভাবনাই বেশি, কিন্তু আমি এটাও বলেছি যদি ওইগুলোকে তোমরা একটুখানি তৈরি করে যাও, যাই আসুক
ওই প্যাটার্নের বাইরে কিছু আসবে না, ওই ধরনের বাইরে কিছু আসবে না, তোমরা লিখতে পারবে। এবং তৈরি করে গেলে কি হবে, তোমরা খুব কনফিডেন্টলি লিখবে। আর কনফিডেন্টলি যে উত্তরপত্র খুব কনফিডেন্টলি লেখা হয়, টিচাররা মানে যারা এক্সামিনার তারা বুঝতে পারেন যে কোনটা কনফিডেন্ট লেখা কোনটা কনফিডেন্ট লেখা নয়। যারা খাতা দেখেন তারা দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন সব টিচার, তারা বুঝতে পারেন যে কোন লেখাটার মধ্যে একটা কনফিডেন্স রয়েছে, এবং সেই খাতাগুলোকে সবসময় অ্যাপ্রিসিয়েট করা হয়, তারা প্রচুর প্রচুর নম্বর পায়। ঠিক আছে, মোটামুটি সব ছেলে মেয়েই, মানে আমি এটা বিশ্বাস করি যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের লেভেলেতে কোনো ছেলে মেয়ে অসাধারণ প্রতিভা সম্পন্ন হয় না, প্রতিভাটা তার পরে প্রকাশিত হয়। কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে মোটামুটি সবাই 19-20, কিন্তু কেউ সঠিক গাইডেন্সের অভাবে অনেকটাই নেমে যায়, আর কেউ ঠিকমতো পথ পেয়ে গেলে অনেকটাই তাড়াতাড়ি উপরে উঠে যায়। আমার কাজ তোমাদেরকে সেই গাইডেন্সটা দেওয়া, যাতে তোমরা যদি প্রশ্ন তোমাদের পছন্দ মতো নাও হয় তারপরেও তোমরা লিখবে এবং 95 অ্যান্ড অ্যাবাভ পাবে। আমি আমার সাবজেক্টে বলছি, এটাই আমার একমাত্র মোটো। কাজেই সাজেশন আমি দিচ্ছি, আবার এটাও বলছি যে এই সাজেশন পড়বে বা এই সাজেশন থেকে পড়ে যাবে এমন কোনো কথা নয়। আবার এটাও বলছি খুব একটা কমও আমি দিচ্ছি না, কিন্তু কেউই কম দেয় না। মানে আমি এটাও দেখেছি যে সবাই বলে একটা দুটো দিচ্ছি, কিন্তু একটা দুটোর মাঝে 50 ঘন্টা অবলিক থাকে এবং একাধিক জিনিসই করতে হয়। কিন্তু আমি তোমাদেরকে খোলাখুলিই বলছি, অনেকটাই দেব। তোমরা যদি সেগুলো আমি দেব, আমি বিভিন্ন দিককে বাদ দিয়ে দেব। মানে বাদ দিয়ে দেব মানে আমার অভিজ্ঞতা আমাকে এটা শিখিয়েছে যে বিভিন্ন দিককে বাদ দিতে হয়। বাদ দিলে যেদিক থেকেই জল আসুক সেই জল তোমাকে ডোবাতে পারবে না। ঠিক আছে, কাজে যে ধরনের সাজেশন আমি দেব সেগুলোকে যদি তোমরা ফলো করো, অনেক সময় এখনও রয়েছে। আর এগুলো এমন কোনো কঠিন ব্যাপার না, মোটামুটি 1 সপ্তাহ কি 10 দিন লাগে একবার। আর মুখস্থ করতে হবে না, খালি চোখ বুলিয়ে যাও। চোখ বুলিয়ে গেলে যেটা হবে যে তোমাদেরকে ইনস্ট্যান্ট কোনো কিছু বানাতে হবে না, তোমরা খুব সাবলীলভাবে মানে মনে পড়ে যায়। আমরা ভাবি যে আমরা সবই বোধহয় ভুলে যাব, মানে মুখস্থ না করলে বোধহয় আমরা পরীক্ষার খাতায় লিখতে পারবো না। খুব ভুল কথা। তোমাদের স্মৃতিশক্তি যথেষ্ট তীব্র। তোমরা যদি একবার দেখো, আজকে দেখলেও 3 মাস পরে তোমার মনে পড়ে যাবে, মনে পড়ে যায়। মানে আমরা দেখছি দীর্ঘদিন ধরে যে ছাত্রছাত্রীরা অহেতুক ভয় পায়, ছাত্রছাত্রীদের মোটামুটি সবই মনে পড়ে যায়। একবার খালি চোখটা বুলিয়ে যেও। ওকে, চলো, অনেক কথা বললাম, মানে এটাই আমার দোষ। আমি একটুখানি বেশি তোমাদেরকে, কারণ আমি চাই, মানে বেশি বলি এই কারণে আমার মনে হয় যে তোমরা ঠিকমতো বুঝছো। তো মানে আমি ক্লাসে পড়াতে অভ্যস্ত, ক্লাসে ছাত্রছাত্রীদের মুখ চোখকে দেখে ক্লাসে পড়ানোটা সোজা। ছাত্রছাত্রীদের মুখ চোখ দেখা যায়, তারা কি ভাবছে সেটা মাস্টারমশাই অনুভব করেন, সেই অনুযায়ী মাস্টারমশাই নিজেকে চেঞ্জ করতে পারেন, যে ছাত্রছাত্রীদের মতো তিনি হতে পারেন। কিন্তু আমি তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের চোখ মুখ দেখতে পাচ্ছি না, কাজেই আমাকে অ্যাজাম্প করতে হচ্ছে। আর এই অ্যাজাম্প করতে হচ্ছে সেই জন্য ভাবছি যদি তোমরা ঠিকমতো না বোঝো, এই জন্য একই কথাকে বারবার করে আমি রিপিট করছি, যাতে তোমরা ব্যাপারটাকে ভালো করে বুঝে নাও। সাজেশান ফলো করো, সাজেশানটাকে ফলো করো, কিন্তু সাজেস্টিভ হয়ে পরীক্ষা দিতে যেও না। সাজেশানগুলোকে একটু যেগুলো দিচ্ছি সেগুলোকে আমি চাইছি তোমরা একবার ভালো করে চোখ বোলাও, এবং পারলে ঘরে 1-2বার নিজে লেখো। সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে নিজে লেখা। যদি সেটা একবার মানে তোমার কলম যদি বা তোমার হাত যদি একবার সেই লেখাটার সঙ্গে অ্যাডজাস্টেড হয়ে যায় না, পরীক্ষাতে তোমার যদি সেটা তৈরি নাও থাকে, মুখস্থ নাও থাকে, তুমি লিখতে পারবে। এটা আমার অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে। কাজে আমি 20 বছর কোথায়, তার থেকেও বোধহয় বেশি, মানে প্রায় আমি 25-30 বছর স্টুডেন্ট পড়াচ্ছি। আমার কথাটা শোনো, তোমাদের কাজেই লাগবে। যাই হোক, ইংরাজির আমি যেটা বললাম যে এবারে প্যারাগ্রাফ একটা থাকবে, সেটা আইদার প্যারাগ্রাফ হিসেবে থাকতে পারে, মানে প্যারাগ্রাফ হিসেবেই থাকবে, সেটা মেকিংকেও প্যারাগ্রাফ হিসেবে দিতে পারে, বায়োগ্রাফিকেও প্যারাগ্রাফের আকারে দিতে পারে, বা যে টপিকগুলো আমরা প্লেন প্যারাগ্রাফে করি সেগুলোও আসবে। প্যারাগ্রাফ একটা থাকবে, এটা কনফার্ম। যদি ইনকেস স্টোরি না দেয় তাহলে আবার এখান থেকে দুটোও থাকতে পারে, মানে বায়োগ্রাফিও আলাদা করে থাকতে পারে,
প্যারাগ্রাফ থাকতে পারে, বা মেকিংও থাকতে পারে, প্লেন প্যারাগ্রাফও থাকতে পারে। তবে সেটা সম্ভাবনা কম। আমার মনে হচ্ছে স্টোরিটাও থাকবে, মানে একটা লেটার, এটা সম্ভবত এডিটোরিয়াল লেটার, একটা স্টোরি, এবং এই তিনটের উপরে যে কোনো একটা, মানে এটার আমি ঠিক বলতে পারবো না, তবে যে কোনো একটা প্যারাগ্রাফ আকারে থাকবে। এটাই এবার তোমাদের রাইটিংয়ে আসবে। চলো এবার একবার দেখে নিই মেকিং বা প্রিপারেশানে আমি কি কি রেখেছি। মেকিং বা প্রিপারেশানের এখানে আমি 6টা দিয়েছি, ইনফ্যাক্ট 6টা না, 6-এর মধ্যে আরও অনেক কিছুই আছে, মানে সবাই যেভাবে দেয় আমিও সেভাবেই দিয়েছি। তবে আমি একটা কথা তোমাদের বলবো, মানে এই সাজেশনের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমার লেটস রাইট সিরিজটাকে একটু ফলো করো। সেখানেতে যে প্যাটার্ন দেখিয়ে দেওয়া হয়েছে, প্যাটার্ন প্রত্যেকেই দেখায়, মানে যদি তাদের প্যাটার্নও ফলো করো তাতেও অসুবিধা নেই। তবে আমি বলবো আমার প্যাটার্নটাকেও একটুখানি দেখে যেও, সেটাকে দেখলে তোমরা 95, মানে সেই প্যাটার্নের এই কিছু তো আসবে, আর সেই প্যাটার্নগুলোকে যদি তোমরা ঠিকমতো ফলো করে লেখো তোমরা 95% পাবে। আমার আগেকার স্টুডেন্টরাও পেয়েছে, আমার বর্তমান স্টুডেন্টরাও পায়, তোমরাও পাবে, মানে তোমরাও আমার স্টুডেন্ট, আমি সেটা ধরে নিচ্ছি, তোমরাও পাবে। কাজেই একবার দেখো, ঠিক আছে? তা কী কী রেখেছি? প্রথমে হচ্ছে পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন। পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন এটা আমার অলরেডি ওই লেটস রাইট সিরিজে করানো আছে, মানে আমি 1 বছর আগেই এটা লিখিয়েছিলাম। পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন, তারপরে দেওয়া আছে প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল, এটাও আমার লেটস রাইট সিরিজে করানো আছে, সেগুলোকে একবার দেখে নিও। তোমরা বলবে তাহলে কি স্যার আপনি যা যা করিয়েছেন তাই কি সব রেখেছেন? না, আমি তো ওখানে মাত্র বোধহয় 3টে করিয়েছি। পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন করিয়েছি, মাস্টার্ড অয়েল করিয়েছি, আর ম্যাঙ্গো পিকেল করিয়েছি, সেই 3টে এবারে আছে। কি বলার চেষ্টা করছি, মানে আমি ওইখানেতে যে জিনিসগুলো করিয়েছি সেগুলোকে মোটামুটি যে ডাইমেনশানে প্রশ্নগুলো সেট হয়, মানে যে ধরনেরগুলো আসে সেটাই যদি না আসে কিন্তু ওই ধরনেরই কিছু আসবে, সেই জন্য ওইখানেতে ওইগুলোকে শিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তা একবার দেখে নাও, তারপরে বলে দিচ্ছি। পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন, প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল, পাবলিকেশন অফ নিউজ পেপার। পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন যে করবে সে পাবলিকেশন অফ নিউজ পেপারও পারবে। সব থেকে বড় মজা হলো এই মেকিংয়েতে যে পয়েন্টসগুলো দেওয়া থাকে, আমি আগেও বলেছি মেকিংয়ে যা পয়েন্টস দেওয়া থাকে সেই পয়েন্টসটাই 90%-এর। খালি তোমাকে কয়েকটা লিঙ্কার, সেই লিঙ্কার দিয়ে সেই পয়েন্টসগুলোকে জয়েন করতে হয়, আর একটা ভালো ইন্ট্রোডাকশান, একটা বা দুটো লাইন, আর পারলে একটা কনক্লুশন, একটা লাইন। এটা যদি কেউ লিখতে পারে তাহলেই মেকিংয়ে 9.5 থেকে 10ও পাওয়া যায়, ঠিক আছে? যদি কেউ ঠিকমতো লিঙ্কারের ইউজ জানে, আর যদি একটা বা দুটো সেন্টেন্সে নিজে লিখতে পারে, ওপেনিংয়ে আর ক্লোজিংয়ে একটা, আর তারপরে যা পয়েন্ট দেওয়া থাকে, এনাফ পয়েন্ট দেওয়া থাকে, ওর বেশি কিছু মানে লাগে না, পরপর বসিয়ে গেলে লিঙ্কার দিয়ে জয়েন করে গেলেই একটা মেকিং দাঁড়িয়ে যায়। খালি একটা ইন্ট্রোডাকশন, একটা কনক্লুশনই এক্সামিনার খোঁজেন, বাকি সব জিনিসই মোটামুটি হুবহু লিখে দিলে, একটুখানি মানে কোন ভাষাতে আছে সেটাকে বুঝে একটু লিখে দিলেই মেকিংয়ে প্রচুর নম্বর পাওয়া যায়। কাজেই স্কুল ম্যাগাজিন আর নিউজ পেপার ও গল্প একই, ইনফ্যাক্ট সবই গল্প একই। একবার দেখে নাও, স্কুল ম্যাগাজিন, পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন, প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল, এটা একটু আলাদা। পাবলিকেশন অফ নিউজ পেপার, নিউজ পেপার আর স্কুল ম্যাগাজিনটা একই রকম। প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, লেমন স্কোয়াশ, টি, কফি, ম্যাঙ্গো পিকেল, ওআরএস। স্যার আপনি তো প্রচুর দিয়েছেন। না স্যার, ওটা একটাই মানে কি, ইনফ্যাক্ট এই মাস্টার্ড অয়েল যেভাবে তুমি তৈরি করো, তুমি তো পয়েন্ট দিয়ে তুমি একটা ইন্ট্রোডাকশান লিখবে, তারপরে পয়েন্টগুলোকে লিঙ্কার দিয়ে যোগ করবে, আর একটা কনক্লুশন লিখবে। ওই একই প্যাটার্নেরই এই অরেঞ্জ জুস, ম্যাঙ্গো পিকেল, লেমন কোয়াশ, টি, কফি, ওআরএস, এগুলোর আলাদা কিছু না। এই বিভিন্ন জিনিস দেখে ঘাবড়ে যেও না, আসলে বেসিক জিনিসটা হচ্ছে একই। ওকে, কাজেই এখানে প্রিপারেশন অফ অরেঞ্জ জুস, লেমন স্কোয়াশ, টি, কফি, ম্যাঙ্গো পিকেল, ওআরএস, এগুলো দেখে যেও। এবার তোমরা বলবে স্যার তাহলে তো, আমি আবার বলছি দেখে যেও, একবার দেখে গেলে পরীক্ষার হলে যে পয়েন্টসগুলো থাকবে সেগুলোকে জুড়তেও তোমাদের সুবিধা হবে। ওকে, তারপরে 4 নম্বরে ওটা বললাম। 5 নম্বরে হাউ রেন ইজ ফর্মড, এটা ইম্পর্টেন্ট। হাউ রেন ইজ ফর্মড, অবলিক দিয়ে দেওয়া আছে ফরমেশন অফ ওয়াটার সাইকেল, এটা ইম্পর্টেন্ট। মানে কিভাবে বৃষ্টি তৈরি হয় বা কিভাবে পুরো এই ওয়াটার সাইকেলটা তৈরি হয়, মানে মেঘ কী করে তৈরি হয়, সেখান থেকে কী করে বৃষ্টি পড়ে, এইটা ইম্পর্টেন্ট।
এটাকে একটু দেখে গিয়ে আর একটা জিনিস আমি হঠাৎ এই মনে হলো, ক্লাস 8-এ, ইনফ্যাক্ট আজকে আমি একটা ক্লাস 8-এর বই দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ মনে পড়লো যে ক্লাস 8 থেকেও মাধ্যমিকের প্রশ্ন সেট করার একটা টেন্ডেন্সি আছে। মানে 8, 9, 10কে নিয়েই মাধ্যমিক। ক্লাস 8-এ একটা ভালো মেকিং আছে, সেটা হচ্ছে মেকিং এ কোলাজ, একটা কোলাজ তৈরি করা। কোনোবার পড়েনি, সবার এই বিষয়টা সম্পর্কে ঠিকমতো আইডিয়া নেই, আর যেহেতু আইডিয়া নেই কিন্তু জিনিসটা খুবই সোজা। ক্লাস 8-এ ইনফ্যাক্ট তোমরা করে এসছো। প্রশ্নকর্তারা এই ধরনের মানে বেশ ভালো ভালো করতে করতে হঠাৎ একবার তাদের ইচ্ছা হতেই পারে, আচ্ছা দেখি তো একটু টেস্ট করে। আর যদি টেস্ট করতে চায় স্টুডেন্টদেরকে, মানে যারা কোয়েশ্চেন সেটার, তারা যদি স্টুডেন্টদের টেস্ট করতে চায়, তারা কিন্তু এই 8 বা 9 থেকেও কোনো একটা টপিককে তুলে দিতে পারে। মানে তোমার খুব চেনা জানা, ইনফ্যাক্ট তোমরা হয়তো করে এসছো, কিন্তু যেহেতু সেটাকে টাটকা টাটকা দেখা নেই, তোমরা ঘাবড়ে যাও। এই জন্য আমার হঠাৎ মনে পড়লো যে কোলাজটা আসেনি কোনোবার, কিন্তু এই সমস্ত মেকিংগুলোর মধ্যে একটু অন্য ধরনের খুব সুন্দর একটা মেকিং। কোলাজটা পারলে ক্লাস 8-এর বইয়েতেই আছে, সেই পয়েন্টসগুলোকে নিয়ে খুব সোজা একবার দেখে যেও কোলাজটা, ঠিক আছে? বলা যায় না, হয়তো এই কোলাজটাই তোমাদের চলে আসতে পারে। মানে এর তো একটা প্রেডিকশান, যদি কোনো দিন, মানে আমার কোনো প্রেডিকশানই লাগে না, কিন্তু যদি ভুল করে এবারে লেগে যায়, কাজেই এইগুলোকে একটু দেখে নিও। আচ্ছা, বায়োগ্রাফিতে একটা খুব বার্নিং টপিক, সেটা হচ্ছে রতন টাটা, মানে লাইফ অফ রতন টাটা। তার কারণ রতন টাটার ভারতবর্ষের উপরে অনেক কন্ট্রিবিউশন রয়েছে। ইনি হচ্ছেন একজন লিজেন্ড। আচ্ছা, বায়োগ্রাফির ব্যাপারে বলার, বায়োগ্রাফি দুটো টাইপের আসে। ইনফ্যাক্ট বায়োগ্রাফি একটা টাইপেরই এতদিন আসতো। এই 2 বছর আগে বিরাট কোহলির উপরে বায়োগ্রাফি দিয়েছিল। সে লিভিং লিজেন্ড, মানে এখনও বেঁচে আছে। সাধারণত মৃত বিখ্যাত মহিষীদের জীবন নিয়ে বায়োগ্রাফিগুলো দেওয়া হয়, কিন্তু বিরাট কোহলিকে দিয়েছিল, এই জন্য এখন মানে বোঝা তো যায় না। আমি বারবার করে বলার চেষ্টা করছি, সাজেশন তুমি বুঝবে কি করে? কারণ কে যে প্রশ্ন করবে তা তো তুমি জানতে পারছো না, তার সাইকোলজি তুমি বুঝতে পারছো না। এটা হচ্ছে সব থেকে বড় অসুবিধা। যাই হোক, রতন টাটা এবারে খুব ইম্পর্টেন্ট। কিন্তু আরও একটা মজার ব্যাপার, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা সাধারণত পরীক্ষায় দেওয়া হয় না, মানে সেবারের পরীক্ষায় দেওয়া হয় না। এটাও আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদেরকে বলছে। রতন টাটা অবশ্যই দেখে যাবে, কিন্তু রতন টাটার নাও আসতে পারে। দেখা গেল লতা মঙ্গেশকর দিল, মানে রতন টাটাও যেমন একজন লিজেন্ড, লতা মঙ্গেশকর একজন লিজেন্ড, তিনি 2 বছর আগে মারা গেছেন, কিন্তু তার উপরে কিন্তু প্রশ্ন সেট হয়নি, এতদিন হয়নি মাধ্যমিকে। কাজেই এবারে যেহেতু বায়োগ্রাফি আসার সম্ভাবনা রয়েছে, দিতেই পারে, কারণ আগের বায়োগ্রাফিতে সুকুমার রায়কে নিয়ে দিয়েছিল। কাজেই রতন টাটা যেমন করবে, লতা মঙ্গেশকরকেও করবে, আর এপিজে আব্দুল কালাম তাকে নিয়েও করবে। মানে এনারা প্রত্যেকেই লিজেন্ড এবং স্ব ক্ষেত্রে এরা অসাধারণ পারফরমেন্স দেশের জন্য রেখে গেছে, মানে দেশের উপরে তাদের কন্ট্রিবিউশন প্রচুর। কাজেই রতন টাটা, এপিজে আব্দুল কালাম, লতা মঙ্গেশকর, এই 3টেকে দেখে যাবে। সৌমিত্র চ্যাটার্জি আর সত্যজিৎ রায়, এই দুজন পশ্চিমবঙ্গের উপরে, ইনফ্যাক্ট এদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কিন্তু আমি অন্য হিসেবে বলছি যে পশ্চিমবঙ্গের মানুষজনের উপরে সৌমিত্র চ্যাটার্জি আর সত্যজিৎ রায়ের একটা ভালো প্রভাব রয়েছে। এটা তো মাধ্যমিকটা তো পশ্চিমবঙ্গের মাধ্যমিক, কাজেই সুকুমার রায় এসছে, সত্যজিৎ রায় আসতেই পারে, এবং সত্যজিৎ রায় যেহেতু তিনি একজন ভার্সিটাইল জিনিয়াস, আসতেই পারে। সৌমিত্র চ্যাটার্জি, তিনি একজন ভার্সিটাইল জিনিয়াস, আসতেই পারে। সাধারণত এই ধরনের লোকেদের জীবনীর উপরেই বায়োগ্রাফিগুলোকে লিখতে দেওয়া হয়। এবারে দুটো লিভিং লিজেন্ড, MS ধোনি আর সচিন তেন্ডুলকার, মানে এটা যেহেতু ওই বিরাট কোহলি পড়েছিল সেই হিসাবে দিচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে এবারে এই লিভিং লিজেন্ড পড়বে না। মানে MS ধোনি, সচিন তেন্ডুলকার একটু দেখে যেতে পারো, দেখে গেলে ভালো। মানে বেশি জানা থাকলে তো অসুবিধা কিছু নেই, কিন্তু পড়ার সম্ভাবনা আমার মতে, মানে এখন দিয়ে দিলে কিছু করার নেই, কিন্তু আসা উচিত না, কারণ আরও অনেক জায়গা রয়েছে, সেখান থেকে দেওয়া উচিত।
ওই MS ধোনি বা সচিন তেন্ডুলকার অবশ্যই তারা অসাধারণ ক্রীড়াবিদ, কিন্তু এবারে বা PV সিন্ধু এগুলো সবাই মানে প্রত্যেকেই বিখ্যাত, কিন্তু এদের কন্ট্রিবিউশনটা মানে ভারতীয় জনজীবনের উপরে আরও বেশি। এনারাও সচিন তেন্ডুলকার, MS ধোনি এদের ইম্পর্টেন্সও রয়েছে, কিন্তু এবারের মানে আমি বলতে চাইছি লিভিং লিজেন্ডের বদলে যারা মারা গেছেন তাদের উপরে আসার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, রতন টাটা, APJ আব্দুল কালাম, লতা মঙ্গেশকর, সৌমিত্র এবং সত্যজিৎ রায় দেখে যাবে। MS ধোনি আর সচিন তেন্ডুলকারটা দেখতে পারো, নাও দেখতে পারো, তবে একবার দেখে যেও। এরপরে 7 নম্বরে আমি বেশ কয়েকটা টপিক রেখেছি। যখন কোয়েশ্চেন সেটাররা কি দেব নিজেরাও খুব পাজেল থাকে, মানে কাকে ছেড়ে কাকে রাখবো, যখন তারা খুব পাজেল থাকে, তখন যে টপিকগুলো তারা দীর্ঘদিন ধরে দেখে এসেছে, করে এসেছে, সেই সমস্ত টপিকগুলোর কথা তাদের মনে পড়ে। সেই জন্য বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র, বিভূতিভূষণ বা ওই ধরনের আরও কিছু, সেগুলোকে দেখতে ভুলো না। ঠিক আছে, মানে আমি কি বলতে চাইছিলাম বুঝতে পারলে? যদি কোয়েশ্চেন সেটাররা নিজেরা কনফিউজ থাকেন যে কি ছেড়ে কি দেবো, রতন টাটাকে দেবো না এই APJ আব্দুল কালামকে দেবো না লতা মঙ্গেশকরকে দেবো, মানে তারা নিজেরাই ঠিক বুঝতে পারছেন না যে কোনটা ছেড়ে কোনটা দেবো, তখন যে টপিকের সঙ্গে তারা দীর্ঘদিন ধরে অভ্যস্ত, যেমন রবীন্দ্রনাথ, যেমন বিবেকানন্দ, যেমন নেতাজি সুভাষচন্দ্র, যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সেরকম একজন বিখ্যাত মনীষীর জীবনী তিনি প্রশ্নে দিতেই পারেন। মানে ইনফ্যাক্ট এই টেন্ডেন্সিটাই সব থেকে বেশি টাটকা টাটকা জিনিস দেওয়ার, মানে টাটকা টাটকা যেসব বিখ্যাত ব্যক্তিরা পরলোক গমন করেছেন তাদের রেফারেন্স তুলে প্রশ্ন দেওয়ার তুলনায় দীর্ঘদিন ধরে যে সমস্ত মানুষ আমাদের জীবনে গভীর প্রভাব বিস্তার করেছেন তাদের রেফারেন্স তুলে প্রশ্ন করার টেন্ডেন্সিটাই সব থেকে বেশি। কাজেই বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এগুলোকে দেখতে ভুলো না। এবার তোমরা বলবে স্যার আপনি কত দিচ্ছেন, কত দিচ্ছি না। এই বায়োগ্রাফি যেমন মেকিংয়ে বললাম, ওই একটাই ছক, তাতে খালি জিনিসগুলোকে মানে লিঙ্কার দিয়ে মেকিংয়ে যা পয়েন্টস দেওয়া থাকে লিঙ্কার্স দিয়ে তাতে 90% কমপ্লিট হয়ে যায়, খালি দুটো ওপেনিংয়ের একটা ক্লোজিংয়ের, এবং মোটামুটি সবকটারই ওই একই রকমের, খাওয়া দাওয়ার উপর হলে একরকম আর ওই ম্যাগাজিন পাবলিকেশান হলে একরকম, মানে ইন্ট্রোডাকশান। একবার গিয়ে দেখে নিও যে কিভাবে করতে হয়, বেশি করতে হয় না, টেকনিকগুলোকে একবার দেখে নিও। ওকে, ঠিক তেমনি বায়োগ্রাফির ক্ষেত্রে এই সমস্ত মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে এই দুটো টপিকের উপরে প্রচুর পয়েন্টস দেওয়া হয়। যা পয়েন্টস দেওয়া হয়, যে ওয়ার্ড লিমিটের মধ্যে লিখতে দেওয়া হয় আর যা পয়েন্টস দেওয়া হয়, তুমি দেখবে যে মানে তোমার মনে হচ্ছে দুটো পয়েন্টকে বাদ দিলে বোধহয় তুমি আরও মানে তোমার লেখা দিন বড় হয়ে যাচ্ছে, এটা মনে হবে। অ্যাভেলেবেল পয়েন্ট দেওয়া হয়। ওকে, এখানেতেও বায়োগ্রাফিতেও যা পয়েন্ট দেওয়া হয় সেগুলোকে ঠিকমতো সাজিয়ে গুছিয়ে, ওইখানেও দু একটা লিঙ্কারের ব্যবহার, এখানেও সেই একই, একটা বা দুটো ইন্ট্রোডাকশান আর একটা কনক্লুশন, কোনো টপিকটাকে মানে কোনো বিখ্যাত লোকের কোনো বিখ্যাত জিনিসটাকে একটু হাইলাইট করা, এর বেশি কিছু না। এইগুলোতে লেখায় কোনো খুব একটা বিশাল ইংরাজি জানতে হয় এমন ব্যাপার না, এবং আহামরি ইংরাজি না জেনেও এই দুটো টপিকেই 9.5 পাওয়া যায়, 10 বলবো না, 9.5 পাওয়া যায়, মানে 9 থেকে 9.5 খুব সাদামাটা লেখা লিখলেও পাওয়া যায়। কাজেই এই দুটো নিয়ে এত টেনশন করো না। টেনশনের ইনফ্যাক্ট যেটা হচ্ছে অরিজিনাল প্যারাগ্রাফ, সেখানে এত পয়েন্টসও দেওয়া থাকে না, আর ছোট ছোট পয়েন্টস দেওয়া থাকে, সেগুলোকে ইলাবোরেট করতে হয়, নিজের মনের ভাবকে প্রকাশ করতে হয়, চিন্তার জায়গা ওইটা। তবে এইগুলো এলে বা এই সমস্তগুলো প্র্যাকটিস করলে তোমার লেখার যে ক্ষমতাটা বেড়ে যায়, সেটা প্যারাগ্রাফ লেখায় মানে সেই ট্র্যাডিশনাল প্যারাগ্রাফ লেখায় অনেকটা সাহায্য করে। কাজেই এইগুলো যদি আসে তোমরা খুব ভালো লিখবে। ঠিক আছে, আর প্যারাগ্রাফ এলেও ভালো লিখবে, যাতে কি করে ভালো লিখতে হয় সেটাও বলে দেওয়া হবে, এগুলোকে দেখে যেও। এই হলো সাজেশান। আর এইগুলো করলে তুমি যাই আসো পারবে। ইনফ্যাক্ট এই যে এখানে এত কিছু বললাম, আমি আবার বলছি যে এত কিছু দেখার কিছু নাই, পয়েন্টস মানে খালি এই পয়েন্টসগুলো একবার জেনে যাও,
তা এখন জানলে ইনফ্যাক্ট তোমার তখন মনেও থাকবে না যে তার বাবার নাম কি, তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, এই এত লোকের মনে রাখা সম্ভবও না। তোমরা একবার লেটস রাইট সিরিজে গিয়ে বায়োগ্রাফি লেখার টেকনিকটা দেখে নাও, যে কিভাবে যাই আসুক ওপেনিং ক্লোজিংটাকে ঠিক রেখে কিভাবে পয়েন্টগুলোকে আমরা ইনসার্ট করব সেটাকে একবার জাস্ট দেখে নাও। মাত্র দু একটা, এই আমার বোধহয় ওখানে বিবেকানন্দ আর কাজী নজরুল ইসলাম করা আছে বায়োগ্রাফিতে, দেখে নাও। সব ওই একই ছাঁচে চলবে, তার বাইরে কিছু হবে না। এগুলো পয়েন্ট মানে বলে দেওয়া কেন, যে এই লোকগুলো সম্পর্কে একটু করে আইডিয়াটা নিয়ে যেও। ওকে, চলো এরপরে আমি প্যারাগ্রাফ দেব, আমি এটাকে মুছে প্যারাগ্রাফ দেব। আর আমি এটার একটা পিডিএফও আমি শেয়ার করবো। ইনফ্যাক্ট আমি আগের দিনে একটা পিডিএফ করে শেয়ার করেছিলাম, কিন্তু সেই পিডিএফটা দেখছি যে শেয়ার হয়নি, ওটাকে আমি আবার নতুন করে দিয়ে দেবো। ওটা বোধহয় এডিটোরিয়াল লেটারের উপরে একটা পিডিএফ করে আমি শেয়ার করেছিলাম, কিন্তু সেই শেয়ার হয়নি, আমাকে কয়েকজন জানিয়েছে। যাই হোক, আমি সেটাকেও আবার দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, চলো এরপরে এটাকে দেখে নাও, এটাকে মুছে আমি এরপরে প্যারাগ্রাফ কটা দিয়ে দিই। চলো এবার প্যারাগ্রাফের সাজেশন কটা দেখে নিই। প্যারাগ্রাফের সাজেশন লিখতে গিয়ে তাড়াহুড়ো করে এটা লিখতে গিয়ে আমি আগেই বোর্ডটাকে মুছে ফেললাম, আমার পিডিএফটা আর করা হয়ে উঠলো না। মানে এটাই আমার হয়, বলি আমি পিডিএফ দিয়ে দেবো, কিন্তু যাই হোক ভুলে যাই, নিয়ে আর পিডিএফগুলো করা হয়ে ওঠে না। তবে দেখছি অন্য কোনোভাবে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া যায় কি না, দিয়ে দেবো। কিন্তু ভেবেছিলাম যে বোর্ডেরই একটা ছবি তুলে পিডিএফটা করব, বেশ বড় বড় করে লেখা আছে, কিন্তু সেটা মুছে ফেলেছি। আর সেকেন্ড টাইম লেখার মতো আর ইচ্ছা নেই। তোমরা অলরেডি শুনে নিয়েছো তো, আমি অন্যভাবে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিচ্ছি। আর প্যারাগ্রাফের সাজেশনটাকে দেখে নাও। 1 নম্বর হচ্ছে সিজনস অফ বেঙ্গল, ভেরি ইম্পর্টেন্ট। সিজনস অফ বেঙ্গল আর ফেস্টিভ্যালস অফ বেঙ্গল, এই দুটো ভালো করে তৈরি করো। প্যারাগ্রাফের ক্ষেত্রে কিন্তু প্যারাগ্রাফগুলোকে একটু তৈরি করে যেও, তার কারণ হচ্ছে প্যারাগ্রাফে যে পয়েন্টস দেওয়া থাকবে সেই পয়েন্টসগুলো লিখলে কিন্তু পরীক্ষায় নম্বর উঠবে না, তোমাকে সেগুলোকে বর্ণনা করতে হবে, ইলাবোরেট করতে হবে। কাজেই একটু আইডিয়াটা নিয়ে যেও। সিজনস অফ বেঙ্গল অবলিক দেওয়া আছে ফেভারিট সিজন, মানে সিজনস অফ বেঙ্গলটাই তৈরি করবে, সেখানে কোনো একটা সিজনকে তার উপরে 2-4টে লাইন বেশি করে তৈরি করে যাবে, যে সেটা গ্রীষ্মই হোক বা বর্ষাই হোক বা শীতই হোক। কারণ শুধু ফেভারিট সিজন, উইন্টার সিজন, সামার সিজন এরকমভাবেও আসতে পারে। উইন্টার, সামার আর রেন এই তিনটেকেই একটুখানি দেখে দিও, মানে সিজনস অফ বেঙ্গলটা ভালো করে করো, কোনো একটা পার্টিকুলার সিজনে 2-4টে লাইন একটুখানি বেশি করে তৈরি করে দিও, যদি আলাদাভাবে আসে তারা যেন লিখতে পারো। ঠিক সেই একই কথা ফেস্টিভ্যালস অফ বেঙ্গল, ঠিক আছে, ফেস্টিভ্যালস অফ বেঙ্গলের সঙ্গে ইওর ফেভারিট ফেস্টিভ্যাল বলেও আসতে পারে, যেমন ফেভারিট সিজন লিখে দিয়েছি, ফেভারিট ফেস্টিভ্যাল বলেও আসতে পারে। দুর্গাপূজাটা পারলে 2-4টে লাইন একটু বেশি করে তৈরি করে যেও। ফেস্টিভ্যালস অফ বেঙ্গলের সঙ্গে মানে মেন তো দুর্গাপূজা অথবা ঈদ, এই দুটোকে পারলে 2-4টে লাইন একটু বেশি করে দেখে যেও, যে কোনো একটাকে একটু বেশি করে তৈরি করে যেও, যদি আসে ফেভারিট ফেস্টিভ্যাল বলে সেটাকে নিয়ে যেন লিখতে পারো। ওকে, এইভাবেই রচনা তৈরি করতে। নাম্বার 3-এ দেখো ইম্পর্টেন্স অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, আর্লি রাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ, স্টুডেন্ট অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, সবকটাই এক, এই জন্য আমি অবলিক দিয়ে গেছি। ইম্পর্টেন্স অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, সকালবেলা ঘুম থেকে উঠে যে ব্যায়ামগুলো আমরা করি তার কি গুরুত্ব রয়েছে। আর্লি রাইজ বা সকালবেলা ঘুম থেকে ওঠার গুরুত্ব কী রয়েছে, মানে সকালবেলা ঘুম থেকে ব্যায়াম করার আগে তো আমাকে ঘুম থেকে উঠতে হবে, তাহলে সকালে ঘুম থেকে ওঠার উপযোগিতা কী সেটাও আলাদাভাবে আসতে পারে। ফিজিক্যাল এডুকেশন বলেও আসতে পারে, বা ফিজিক্যাল এক্সারসাইজ বলেও আসতে পারে, যে ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের জীবনে কেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। স্টুডেন্ট অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মানে স্টুডেন্টদের দিয়েও এটা আসতে পারে, মানে স্টুডেন্ট নিয়ে রচনা দেওয়ার একটা টেন্ডেন্সি আছে স্টুডেন্টকে সঙ্গে রেখে। কাজে স্টুডেন্ট অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন একই গল্প, সঙ্গে স্টুডেন্টকে অ্যাড করে দিল। কাজেই এই সমস্ত জিনিসকে একবার দেখে যেও, মানে আসল যে রচনাটা দেখতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, তার সঙ্গেই সবকটা চলে আসে। ফিজিক্যাল এডুকেশনের ব্যাপারটা একটু দেখে যেও, এটা এবারে খুব ইম্পর্টেন্ট। 4 নম্বরে আছে ইউজফুলনেস অফ নিউজ পেপার বা ইম্পর্টেন্স অফ নিউজ পেপার, খবরের কাগজের গুরুত্ব, খবরের কাগজ আমাদের জীবনে কেমন প্রভাব বিস্তার করে সেই বিষয়ের উপরে একটা রচনা দেখে যেও। 5 নম্বরে এসেও দেখো ফেভারিট ম্যান, ফেভারিট বুক, ফেভারিট মুভি, ফেভারিট অথার। এবার তোমরা বলবে স্যার অনেক কটা হয়ে গেল, না না না, মানে এই একটা প্যাটার্ন দেখে যেও, ওই ফেভারিটের উপরে একটা প্যাটার্ন দেখে যেও, ফেভারিট ম্যানই আসুক, ফেভারিট বুকই আসুক, ফেভারিট মুভি আসুক, অথারই আসুক, ওই ম্যান অথার ওই একই,
বুক মুভি ওই একই, এমনই একটা বইকে চুজ করে যেও যার উপরে মুভিও আছে। হ্যারি পটার ওই ধরনের কিছু, মানে মুভিও আছে বইও আছে, গুপি গাইন বাঘা বাইন, সেটা তোমার পছন্দের বই হতে পারে, কাজেই সেটা তোমার পছন্দের মুভিও হতে পারে। অথার ম্যান একটা এরকম চুজ করে যেও, মানে এই ফেভারিট টপিকের উপরে। আবার ফেভারিট ম্যান ইন ইয়োর ফ্যামিলি বলেও দিতে পারে, এটা একবার পড়েছিল, ফেভারিট ম্যান ইন ইয়োর ফেভারি, দ্য ম্যান ইউ অ্যাডমায়ার মোস্ট ইন ইয়োর ফ্যামিলি। ঘরের বাবাকে নিয়ে হোক, কাকাকে নিয়ে হোক, মাকে নিয়ে হোক, এরকম একটু আইডিয়াটা নিয়ে যেও। ওকে, নেক্সট 6 নম্বর, মেমোরেবল ডে অফ ইয়োর লাইফ। এটা দুবার পড়েছে, একবার মেমোরেবল ডে বলে পড়েছে, একবার একটা নির্দিষ্ট অকেশনকে তুলে দিয়ে সেই সম্পর্কে লিখতে বলেছে, মানে কোনো একটা বিষয়ে ফার্স্ট ডে অফ ইয়োর স্কুল বা লাস্ট ডে অফ ইয়োর স্কুল, মোস্ট মেমোরেবল ডে অফ ইয়োর স্কুল, এগুলো সবই একই ব্যাপার, যে কোনো একটা করে যেও। ওই মেমোরেবল ডে অফ ইয়োর লাইফ বলে হয়তো এলো, তুমি আবার এটা আবার অন্যরকমভাবে আসতে পারে, ফার্স্ট ডে অফ ইয়োর স্কুল, লাস্ট ডে অফ ইয়োর স্কুল, বা আসতে পারে এ জার্নি টু এ হিস্টোরিক্যাল প্লেস অফ ইম্পর্টেন্স, তুমি কোনো একটা ঐতিহাসিক স্থানে ঘুরতে গেছো তার উপরে লেখো, বা ইয়োর ট্রাভেল এক্সপিরিয়েন্স, এই জার্নি বাই ট্রেন, সবই এক, জার্নি বাই ট্রেন, ইয়োর ট্রাভেল এক্সপিরিয়েন্স। রচনাগুলো শুনে মনে হয় আলাদা, কিন্তু ব্যাপারটা একই, এই যে এই জার্নি বাই ট্রেন সেই কিন্তু ইয়োর ট্রাভেল এক্সপিরিয়েন্স লিখতে পারবে। আর ওই জার্নি বাই ট্রেন, আমি ট্রেনে করে গিয়ে আমি কোনো একটা জায়গায় গিয়ে সেখানে একটা ঐতিহাসিক স্থান দেখলাম, তার সঙ্গে দুটো ঐতিহাসিক স্থানের রেফারেন্স আমি লিখে দিলাম। ধরো মুর্শিদাবাদ, ধরো হাজারদুয়ারি, আমি একটা ঐতিহাসিক স্থানে সেখানে আমি ঘুরতে গেছি, আমি ট্রেনে করেই তো যাবো, আমি ধরলাম আমি ট্রেনে করে গেলাম, আমার করে আমি ওই জার্নি বাই ট্রেন একটা ট্রাভেল এক্সপিরিয়েন্সও সেটা। আবার আমি হাজারদুয়ারিতে গিয়ে হাজারদুয়ারি দেখছি, সঙ্গে হাজারদুয়ারি দুটো লাইনকে তুলে দিলে, আবার সেটাই তোমার জীবনের একটা অন্যতম শ্রেষ্ঠ দিন, মেমোরেবল ডে, তুমি সারাদিন খুব আনন্দ করেছো, অনেক কিছু জিনিস জানতে পেরেছো। এমনভাবে তৈরি করো যে একটা জিনিস নিয়েই 10টা লেখা যায়। দেখে মনে হয় অনেক কটা, কিন্তু যদি একটাকে কেউ ভালো করে গুছিয়ে তৈরি করে, সেটা থেকে অনেক কয়েকটা জিনিসকে লেখা যায়। এটাই কিন্তু ইংরেজি লেখার টেকনিক। ওকে, কাজেই ওই যেটাই মেমোরেবল ডে অফ ইয়োর লাইফ, সেটাই এই জার্নি টু এ হিস্টোরিক্যাল প্লেস, সেটাই ইয়োর ট্রাভেল এক্সপিরিয়েন্স, সেটাই এই জার্নি বাই ট্রেন, এমন তৈরি করো যেন ওই একটা থেকেই সবকটাকে তুমি লিখতে পারো। সেই জন্য বেশি কিছু না, প্রত্যেকটা জিনিসের সঙ্গে একটা করে এক্সট্রা লাইনকে খেয়াল করে যেও, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে 6টা হলো। এখানে 7 নম্বর আলাদা, মানে যাতে বুঝতে পারো নীলকালিতে করে দিয়েছি, স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস বা ডিউটিজ অফ এ স্টুডেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, ছাত্রদের সমাজ জীবনে তাদের কি ভূমিকা রয়েছে, সমাজকে গড়ার ক্ষেত্রে তাদের কি ভূমিকা রয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ডিউটিজ অফ এ স্টুডেন্ট এভাবেও আসতে পারে। করে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিসের খুব গুরুত্ব রয়েছে, ভালো করে এটা দেখে যেও। 8 নম্বরে, এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, এ মুভি ইউ হ্যাভ রিসেন্টলি সিন। দুটো আলাদা না, ওই একই, যে বইটাই তুমি পড়েছো সে বইটাই তুমি দেখেছো, এমন একটা কিছু করে যে পথের পাঁচালী তুমি দেখেওছো, তুমি পড়েওছো, এরকম একটা কিছু করে যেও। এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড বা এ মুভি ইউ হ্যাভ রিসেন্টলি সিন। ওকে, 9, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সায়েন্স অবলিক সায়েন্স ইন ডেলি লাইফ, ভেরি ইম্পর্টেন্ট। সায়েন্সের একটা টপিক ভালো করে দেখে যাওয়া উচিত, সব সময়ের জন্য দেখে যাওয়া উচিত, সেটা হচ্ছে সায়েন্স ইন ডেইলি লাইফ অথবা ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সায়েন্স। সায়েন্সের বা বিজ্ঞানের আমাদের মানে বাংলাতে এটা আসে নিত্যদিনের জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের উপকারিতা এবং অপকারিতা, সেই জিনিসটা ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সায়েন্স বা সায়েন্স ইন ডেইলি লাইফ, আমাদের নিত্যদিনের জীবনে বিজ্ঞানের ভূমিকা, ভেরি ইম্পর্টেন্ট। 10 নম্বর, এটাও ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্টাল পলিউশন অবলিক অ্যাফরেস্টেশন, মানে আমাদের এই যে বিভিন্ন রকম দূষণ আছে, আমাদের যে এই পরিবেশের যে দূষণ, সেই পরিবেশ দূষণের উপরে রচনা। অবলিক অ্যাফরেস্টেশন, অ্যাফরেস্টেশন মানে হচ্ছে বৃক্ষরোপণ, মানে পরিবেশ দূষণের একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে বৃক্ষচ্ছেদন, তাই তো, কাটিং অফ ট্রিজ। অ্যাফরেস্টেশন মানে হচ্ছে বৃক্ষরোপণ করা, বনসৃজন করা। কাজেই এনভায়রনমেন্টাল পলিউশন আর অ্যাফরেস্টেশন শুনে দুটো আলাদা লাগলেও যারা বুদ্ধিমান হবে তারা ওই একটা টপিকেই এনভায়রনমেন্টাল পলিউশন কী কারণে হয়েছে সেটা যেমন লিখবে, এবং কীভাবে সেই এনভায়রনমেন্টাল পলিউশনকে কাটিয়ে ওঠা যায়
সেটাকেও লিখতে হবে। সেখানেতেই এই অ্যাফরেস্টেশন বা বৃক্ষরোপণটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে দুটো লাইনকে এক্সট্রা তৈরি করে গেলে ওই একটার মধ্যেই তোমার মানে যদি এনভায়রনমেন্টাল পলিউশন আসে পুরোটা লিখবে, যদি অ্যাফরেস্টেশন আসে প্রথমের দিকে দু একটা লাইন লিখে তারপরে অ্যাফরেস্টেশনের পয়েন্টে চলে আসবে, নিয়ে শেষ করবে। সেভাবেই করো। আর লাস্ট, ভ্যালু অফ টাইম বা টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এরকমভাবেও আসতে পারে। ভ্যালু অফ টাইম, সময়ের গুরুত্ব, এটাও আসতে পারে। এই ধরনের টপিকগুলোর উপরেই সাধারণত রচনাগুলোকে সেট করা হয়, ঠিক আছে। মেমোরেবল ডের উপরে একটা সেট করার সম্ভাবনা সবসময় থাকে। মেমোরেবল ম্যান বা মেমোরেবল ইভেন্ট, তার উপরে একটা রচনা সেট করার টেন্ডেন্সি থাকে। সায়েন্সের উপরে রচনা সেট করার টেন্ডেন্সি থাকে। তারপরে তোমার এনভায়রনমেন্টাল পলিউশনের উপরে রচনা সেট করার টেন্ডেন্সি থাকে। এবং স্টুডেন্ট লাইফের উপরে, স্টুডেন্ট রিলেটেড কোনো একটা টপিকের উপরে রচনা সেট করার টেন্ডেন্সি থাকে। কাজেই এই টপিকগুলো একটু দেখে যেও। এবং আমি বারবার করে বলবো, অন্যগুলোকে দেখে যাও, এগুলোকে পারলে একটুখানি তৈরি করে একটু লিখে যেও। তার কারণ এইগুলোকে তোমাকে নিজেকেই ইলাবোরেট করতে হবে, ঠিক আছে। কারণ এইগুলোর কোনো সাজেশান হয় না, দিচ্ছি মানে জোর করে দিচ্ছি, কিন্তু এখান থেকেই একটা লাইনকে মানে একটা ওয়ার্ডকে একটু এদিক ওদিক করে দিলেই আবার একটা রচনার অন্যরকম মানে বেরিয়ে যায়। কিন্তু এরকম তো হাজার ঘন্টা দেওয়া যায় না। মোটামুটি যে ধরনগুলো আসে সেই ধরনগুলো দিয়ে দিলাম। তোমরা এইগুলোকে একটুখানি দেখতে হবে, এগুলোকে দেখে গেলে যাই আসুক তুমি পারবে। আমি যেটা বলছি তোমাদেরকে, একটুখানি হয়তো বেশি পড়তে হবে। একবার, এখনো হাতে অনেক সময় আছে, আমি মুখস্থ করতে বলবো না, দু একবার দেখে যাও এবং পারলে দু একবার লিখে যাই। হোক, সাজেশন দেওয়া কমপ্লিট হলো, এটাই আমার সাজেশন। এর থেকে কম আমি দিতে পারলাম না। দিতে পারলে খুশি হতাম, কিন্তু দিতে পারলাম না। এইগুলো যারা করবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা 95 অ্যান্ড অ্যাবাভ পাবে। খালি একটাই কন্ডিশন, তাকে আমার লেটস রাইট সিরিজটাকে ফলো করতে হবে। মানে শুধু জিনিস জানলেই হবে না, লেখার কৌশলও জানতে হয়। একটুখানি ফলো করে নিও। ওকে, দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে।